আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্সের আজকের মাস্টার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকের ক্লাসটি খুবই এনজয়েবল এবং ইউনিক হবে। তো আমরা প্রথমে ম্যাট্রিক্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখি। ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ 1850 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দেন। এরপর তারই সহকর্মী স্যার আর্থার কলি 1853 খ্রিস্টাব্দে বিপরীত ম্যাট্রিক্স সহ তিনি ম্যাট্রিক্সকে ব্যাখ্যামূলকভাবে বিশ্লেষণ করেন। আর এই জন্যই স্যার আর্থার কলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়, ফাদার অফ ম্যাট্রিক্স। আমরা প্রথমেই ম্যাট্রিক্সের ডেফিনিশন নিয়ে আলোচনা করব। ডেফিনিশন অফ ম্যাট্রিক্স। ডেফিনিশন অফ ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আসলে দেব, যে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আসলে কিভাবে দেওয়া যায়। আমি বলছি, তোমরা শুধুমাত্র লিখবা যে mn সংখ্যক সংখ্যাকে আয়তাকার ছকে m কে সারিতে এবং n কে কলামে যদি আমরা স্তম্ভ আকারে সাজাই, তাহলে যে আকারটা পাবো সেটি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা এক্সাম্পল দেই, ম্যাট্রিক্সের এক্সাম্পল। সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল। আমি সংজ্ঞায় বলেছিলাম যে mn সংখ্যক সংখ্যাকে একটা আয়তাকার ছকে, মানে একটা ছকে m সংখ্যক সারিতে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সারি, এটা সারি, এগুলো সারি, আর এগুলো হচ্ছে কলাম। সো এটা হচ্ছে কলাম। তো এটাও আমাদের হচ্ছে ম্যাট্রিক্স হয়ে গেল। আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে চাইলে অবশ্যই আমাদেরকে আমরা প্রথম বন্ধনীর সাহায্যে প্রকাশ করতে পারি, অথবা তৃতীয় বন্ধনীর সাহায্যে প্রকাশ করতে পারি, অথবা আমরা যদি চাই যে দুই জোড়া সমান্তরাল সরেখার সাহায্যেও আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারবো। তোমাদের যেটা ইচ্ছা করতে পারবা। তবে আমি তৃতীয় বন্ধনী দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করব বা ডিনোট করব। এবার আসি ম্যাট্রিক্সের অর্ডার বা ম্যাট্রিক্সের ক্রম অথবা পর্যায় অথবা মাত্রা, এগুলো সবগুলো একই কথা। আমরা যে ম্যাট্রিক্সটা লিখছি সেই ম্যাট্রিক্সে যদি আমরা মাত্রা বের করতে চাই, ম্যাট্রিক্সের মাত্রা মানে হচ্ছে সারি বাই কলাম। ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল টু হচ্ছে সারি বাই কলাম। সারি আমরা লিখবো, এটা গুণ দিব, কিন্তু বলার সময় লিখবো যে সারি বাই কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের কয়টা সারি আছে আর কয়টা কলাম আছে? আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের তিনটা সারি আছে, একটা দুইটা তিনটা। তাহলে এখানে সারির সংখ্যা হচ্ছে 3 বাই, আর কলামের সংখ্যা কত? কলামের সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা, অনেকটা খুঁটির মতো, স্তম্ভ বিষয়টা। তাহলে একটা দুইটা তিনটা, এটাকে ভার্টিক্যাল বলা হচ্ছে, আর এটা হচ্ছে হরিজেন্টাল। কয়টা পাইলাম আমরা? একটা তিনটা। সো আমরা এই ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সারি বাই কলাম। এবারে আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, আমরা প্রথমেই সারি ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। সারি ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলতে পারবো। তো আমরা একটা এক্সাম্পল দিই, সেক্ষেত্রে হতে পারে যে 1 2 3। এই ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র একটা সারি বিদ্যমান, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা সারি ম্যাট্রিক্স। এরপরে আমরা যদি কলাম ম্যাট্রিক্স সম্পর্কে বলি, কলাম ম্যাট্রিক্স। তো কলাম ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম বিদ্যমান থাকবে সেই ম্যাট্রিক্সকে আমরা কলাম ম্যাট্রিক্স বলতে পারবো। দ্রুত লিখে ফেলি আমরা কলাম ম্যাট্রিক্স 1 2 3। সো এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। প্রত্যেকটা ম্যাট্রিক্সে যদি আমি মাত্রা লিখতে চাই, সেক্ষেত্রে লিখতে পারবো এটা যে আমরা জানি মাত্রা সমান হচ্ছে সারি বাই কলাম। এখানে কয়টা সারি? একটা সারি, তাহলে সারি, আর এখানে কলামের সংখ্যা কয়টা? তিনটা। সো এটা আমরা ম্যাট্রিক্সের মাত্রা লিখে ফেললাম। সেম ভাবে আমরা এখানেও ম্যাট্রিক্সের মাত্রা লিখে ফেলবো। সারি কয়টা? তিনটা, আর কলাম কয়টা? একটা। সো এটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। তো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের জানতে হবে। বর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে। সারি সংখ্যা আর কলাম সংখ্যা অবশ্যই সমান হবে। সারি সংখ্যা ইকুয়াল টু হবে কলাম সংখ্যা। আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে খুব ভালো হবে, বুঝতে সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে 1 2 3 4 এটা হচ্ছে একটা 2 বাই 2 ম্যাট্রিক্স।
2/2 ম্যাট্রিক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর সারি সংখ্যা এবং কলামের সংখ্যা সমান, এই জন্য এটাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এবারে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়, এটাকে ইংলিশে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। তো ঢাকা ইউনিভার্সিটি 11 থেকে 12 সেশনে একটা ম্যাথ আসলে আমি সেটা সলিউশন করে দিব। আর সংখ্যাটা হচ্ছে যে ম্যাট্রিক্সের মানটা শূন্য হবে তাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারবো। তো যদি একটা এক্সাম্পল দিই, a = আমরা তৃতীয় বন্ধে দিয়ে ফেললাম m+3 আর এটা 6 আর এটা হচ্ছে 5, এটা m-4 যদি এটা হয়, তো এটা যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে হচ্ছে আমরা m এর মান কত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে সহ সকল অ্যাডমিশন পরীক্ষায় এই টাইপের অঙ্ক দিয়ে দেয়। তো আমরা এটাকে সলভ করব, এখান থেকে আমরা m এর মানটা বের করব। এটা কিভাবে করব? তো আমরা আমরা যদি এটা a ধরি, a b c d, তাহলে এটা যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, মানে নির্ণায়ক বের করি, তোমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায়ে এটা সবাই খুব ভালো বুঝতে পারবে। তো এটার যদি আমরা মান বের করতে চাই সেক্ষেত্রে আমাদের AD - BC = 0 ধরে নিতে হবে। কেন 0 ধরে নিতে হবে? কারণ এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে সলভ করি তাহলে এটার সাথে গুণ করতে হবে। তাহলে m+3 m-4 আর মাইনাস কত করে 6 5 6 30 = কত? 0। সো এটাকে আমরা সলভ করব। তো তাড়াতাড়ি গুণটা করে ফেলো তোমরা। m² - 4m + 3m -12 - 30 = কত? 0। সো পরবর্তী লাইনে আমরা এটা ক্যালকুলেশন করি, -m -42 = 0। এটা তোমরা মিল টাইম করে ফেলো, m² - 7m + 6m 442 - 0। সো তোমরা কমন না, এটা m কমন যদি নেই সেক্ষেত্রে m - 7 + 6 m - 7 = কত? 0। সো আমরা যদি m এর মানটা বের করতে চাই সেক্ষেত্রে m = কত বের হবে? 7, আর এখানে m = কত হবে? -6। তোমরা আশা করি এটা খুব ভালো জানো ক্যালকুলেশনটা আসলে। তো এখানে m এর মানটা যদি 7 হয় অথবা যদি m এর মানটা -6 হয় তাহলে এই ম্যাট্রিক্সের মানটা 0 হবে। তো আমি আবারও সেই ম্যাট্রিক্সে লিখছি, কারণ আমরা আগে প্রমাণ করবো যে আসলে কিভাবে হচ্ছে। আমরা লিখছিলাম যে এখানে m+3 লিখছিলাম, এখানে 6 আর এখানে ছিল আমাদের 5, এখানে ছিল m-4, এটা ছিল। সো আমরা যদি এই জায়গায় m এর মানটা যদি আমরা প্রথমে 7 বসাই সেক্ষেত্রে কি দেখব? 7 + 3 কত? 10 হচ্ছে। তো 10 আর এটা 7 - কত? 4, তাহলে 3। তাহলে আমরা যদি গুণ করি সেক্ষেত্রে পাবো আমরা 3 × 30 পাবো। আর এটা ছিল -এর সূত্র ছিল, তাহলে -30। তাহলে এর মানটা আমরা 0 পেয়ে গেলাম। সো এটাই হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ইংলিশে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়। যারা ইংলিশ ভার্সনে পড়ে তাদের জন্য সুবিধা হবে। আমি প্রথমে আমার একটা ম্যাট্রিক্স লিখি, যে সংজ্ঞাটা আগে বলি যে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রাইমারি কর্ণের উপাদানগুলো 0 হবে এবং বাকি সবগুলো উপাদান 0 হবে, তো সেটাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। 2 0 0 0 3 4 7 সরি এখানে হচ্ছে আমরা সবগুলো 0 দিয়ে দেবো, শুধুমাত্র আমাদের প্রাইমারি কর্ণের উপাদানগুলো থাকবে। সেক্ষেত্রে আমরা এটা তৈরি করতে পারি, এটা 4 তৈরি করতে পারি। সো এটা হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স, কারণ এটা হচ্ছে প্রাইমারি কর্ণের উপাদান, এটাকে বলা হচ্ছে প্রাইমারি কর্ণের উপাদান। এই উপাদানটা শুধুমাত্র থাকবে আর বাকি সবগুলো 0 হয়ে যাবে। যদি সেটাই হয় তাহলে এটাকে আমরা বলবো যে কর্ণ ম্যাট্রিক্স। এরপরে আমরা স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। স্কেলার ম্যাট্রিক্স খুবই সোজা, স্কেলার ম্যাট্রিক্সটা খুবই সোজা। তো অবশ্যই এটা স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স অবশ্যই হতে হবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেই যে স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে শুধুমাত্র প্রাইমারি কর্ণের উপাদানগুলো সমান হবে, আর অবশ্যই যেহেতু এটা কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই তার বাকি উপাদানগুলো 0 হবে। সেক্ষেত্রে আমরা যদি 2 দেই 0 0 0 2 0 0 0 2, সো এটা হয়ে গেল একটা স্কেলার ম্যাট্রিক্স, খুবই সোজা। তো এবার যদি আমরা অভেদ ম্যাট্রিক্স সম্পর্কে জানি, অভেদ ম্যাট্রিক্স, অভেদ বা অভেদক ম্যাট্রিক্স।
তো অবেদক ম্যাট্রিক্স তোমরা শুধুমাত্র এখানে একটু চেঞ্জ করবে যে প্রাইমারি কর্ণের উপাদানগুলো শুধুমাত্র 1 হবে, বা এটাকে আমরা ইংলিশে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারি। তো যদি এরকম একটা ম্যাট্রিক্স হয় যে এ একটা ম্যাট্রিক্স, তো এটা 1 0 0 0 1 0 0 0 1, সো এটা হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রাইমারি কর্ণের উপাদানগুলো সবগুলো 1, সো এটা হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স। আশা করি এটা খুবই বুঝতে পারছো তোমরা। তো এখন আমরা জানবো ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স সম্পর্কে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানবো। তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা হচ্ছে ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স আমাদের দুই রকম, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। একটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে আমাদের নিম্ন ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। একটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা যদি আমরা এক্সাম্পল দিই তাহলে এরকমটা হবে যে একটা ম্যাট্রিক্সের প্রাইমারি কর্ণের নিচের মানগুলো শূন্য হবে। একটা ম্যাট্রিক্সে যদি প্রাইমারি কর্ণের নিচের মানগুলো শূন্য হয় তাহলে 1 2 3 0 4 এখানে 5 0 0 7। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রাইমারি কর্ণের নিচের উপাদানগুলো শূন্য। যদি আমাদের নিচের উপাদানগুলো শূন্য হয় তাহলে উপাদান থাকলো কোথায়? থাকলো হচ্ছে উপরেরগুলা। তো যেহেতু উপরেরগুলো আছে তার মানে হচ্ছে তার ভ্যালু আছে, এই জন্য ওইটিকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমরা যদি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি আমরা বলি সেক্ষেত্রে কী হবে? তো আমরা এটাতে বলছিলাম যে প্রাইমারি কর্ণের নিচের মানগুলো শূন্য হবে, আর এটাতে প্রাইমারি কর্ণের উপরের মানগুলো শূন্য হবে। সেক্ষেত্রে আমি যদি এক্সাম্পল দিই সেক্ষেত্রে 1 0 0 2 3 0 4 5 0। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সরি এখানে আমরা 3 দিব। তো যদি দেই সেক্ষেত্রে প্রাইমারি কর্ণের উপরের মানটা 0, কিন্তু আমাদের নিচেরগুলোর মান আছে। যেহেতু নিচেরগুলোর মান আছে, এদের ভ্যালু আছে, সেক্ষেত্রে আমরা বলবো, আর এটার উপর বেস করে নামকরণ করা হয়েছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা এটা সম্পর্কেও বুঝতে পারলাম। এখন আমরা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। এবার আসলে তোমরা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের সকল উপাদানের মান যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো নাল ম্যাট্রিক্স। আসলে একটা এক্সাম্পল দিই যে 0 0 0 0 0 0, আসলে এটা একটা নাল ম্যাট্রিক্স, কারণ এটার প্রত্যেকটা এলিমেন্ট শূন্য হয়েছে। আমরা যদি এটা মাত্রা লিখি আমরা দেখবো যে এখানে সারি 2টা কলাম 3টা, তাই 2/3 এভাবে আমরা নাল ম্যাট্রিক্সকে এক্সপ্রেস করতে পারবো। এখন আসলে তোমরা সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্সে যেটা হয় আসলে, ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স, তো ওই ম্যাট্রিক্সকে যদি আমি স্কোয়ার করি, যদি স্কোয়ার করি তাহলে এটা হবে। তো স্কোয়ার করলে যদি আমরা আগের ম্যাট্রিক্সটাই যদি পাই, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। আমি একটা এক্সাম্পল দিই যে a = যদি এটা হয় যে 2 - 2 1 - 1, তো এর মান যদি এটা হয়, আমি যদি এটাকে স্কোয়ার করি, তাহলে যদি আমি এটাকে স্কোয়ার করি তাহলে আমরা যেটা পাবো, স্কোয়ার করলে ধরো যে a পাবো, তাহলে যেহেতু আমরা স্কোয়ার করার ফলে যদি আমি আগের মানটাই পাই তাহলে হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। আর যেহেতু আমি তোমাদেরকে গুণটা শেখাই নাই এখনও, আমরা অতদূর পর্যন্ত যাইনি, এই জন্য আমি গুণটা দেখাচ্ছি না, কারণ তোমরা দেখালেও বুঝতে পারবে না, কারণ আমি সেই টপিকস এখনও আলোচনা করিনি। তোমরা শুধুমাত্র এখানে এটা মনে রাখবে যে a স্কোয়ার এগুলো যদি a হয় তাহলে এই ম্যাট্রিক্সটা বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। আমরা এরপরে খুব ইন্টারেস্টিং একটা ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো যদি আমরা বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে জানি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বাংলা এটাকে বলা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স, ধরো যে এ সমান ধরো যে 1 2 3 আর 4 5 6 একটা 3/3 ম্যাট্রিক্স আমি নেব। তো এটা 4/6 থাকলো, আমি 7 8 9, ধরো যে একটা আমি ম্যাট্রিক্স নিয়ে ফেললাম। তো এটা যদি আমি ট্রান্সপোজ করি কী হবে? ট্রান্সপোজ মানে হচ্ছে যে আমি সারিকে কলাম এবং কলামকে সারিতে করব। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি যে সারিকে কলাম। এটা আসলে যেটা করা হয়, প্রথমে সারিটাকে কলামে করতে হয়, আবার কলামটাকে কী করতে হয়? কলামটাকে
সারিতে ট্রান্সফার করতে হয়, কলামটাকে সারিতে ট্রান্সফার করতে হয়। ট্রান্সফার করে যে নতুন এক ধরনের ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ ট্রান্সপোজ দ্বারা ডিল করতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সারি। আমি বলছিলাম যে এটা যদি হরিজন্টাল হয়, এক্স অ্যাক্সিসের মতো হয়, সেটা হচ্ছে সারি, তাহলে এটাকে আমরা কলামে লিখবো। 1 2 3 কে আমরা কলমে 1 2 3 ভাবে লিখবো। এরপর 4 5 6 এটাও সারিতে আছে, কলমে লিখবো 4 5 6। এরপর 7 8 9 এটাও কলমে লিখবো 7 8 9। তাহলে দেখতে পাচ্ছি যে এটা ট্রান্সপোজ হয়ে গিয়েছে। এটা সারিকে আমরা কলাম এবং কলামকে সারিতে ট্রান্সফার করে ফেললাম। তার নতুন যে ম্যাট্রিক্সটা বের হলো সেটাই হচ্ছে আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা এ টি দ্বারা ডিল করতে পারি, টি দিয়ে ট্রান্সপোজ বোঝায়, অথবা তোমরা যদি চাও যে এ কমপ্লিমেন্ট দ্বারাও ডিল করতে পারো। এবার আসলে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে কথা বলি। সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স, ধরো যে এ একটা ম্যাট্রিক্স, এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে হচ্ছে যে সেটাকে যদি আমি সারিকে যদি কলামে করি বা কলামকে যদি আমি সারিতে ট্রান্সফার করি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। মানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আসলে আমি এটার সব কিছু চেঞ্জ করলাম কিন্তু এটা পরিবর্তন হলো না, আসলে মানে আগের ম্যাট্রিক্সটাই থেকে গেল। যদি এই ধরনের কোনো ম্যাট্রিক্স হয় সেটাকে বলবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। চলো একটা এক্সাম্পল দিই। ধরো যে এই একটা ম্যাট্রিক্স, এখানে 3 3, আমি এখানে 5 নিলাম। আমি 2 by 2 ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, তোমরা আরও অনেক এক্সাম্পল তোমরা বইয়ে দেখতে পাবে। সো এটাকে যদি আমি এ ট্রান্সপোজ করি তাহলে কি দাঁড়াবে, দেখো তোমরা কি দাঁড়ায়। তাহলে এটা 3 5 আছে, এটা সারিতে আছে, আমি কলমে করি তাহলে 3 5, ঠিক আছে। এটা হচ্ছে সারিতে আছে, কলমে করি 5 3। তাহলে আমরা দেখলাম যে আগের ম্যাট্রিক্সটা পাওয়া গেল। সো এই জন্যই এটাকে বলা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক ম্যাট্রিক্স, এটাকে বাংলায় বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। মানে বাংলাটা একটু কি কঠিন মনে হচ্ছে নাকি? তো বিপ্রতিসম ম্যাট্রিক্স, সমস্যা নেই, তোমরা পারবা এটা, বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো এটার কন্ডিশনটা কি? এটার কন্ডিশনটা হচ্ছে যে আমরা যদি ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, আমরা যদি সেই ম্যাট্রিক্সটাকে যদি আমরা কি করি, ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে যদি আমরা কি মাইনাস এ পাই, মানে হচ্ছে যে মূল যে ম্যাট্রিক্স থাকবে সেই ম্যাট্রিক্সটার আগে একটা মাইনাস হবে। জাস্ট যদি এই কন্ডিশনটা ফিল আপ করে তাহলে সেই উদ্দিষ্ট আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমরা একটা এক্সাম্পল দেই। তো এক্সাম্পলটা আমি দিচ্ছি, সেটা হতে পারে 3 by 3 ম্যাট্রিক্স, 0 1 -4 0 -1 4। ধরো যে এখানে ধরো যে 0, এটা 3, এটা 0, এটা -3। সো ধরো যে এটা একটা ম্যাট্রিক্স। তো আমি যদি এটাকে ট্রান্সপোজ করি কি হবে, দেখো ট্রান্সপোজ তোমরা পারবা, কারণ আমি আগেই বলেছি ট্রান্সপোজ সম্পর্কে যে এটা সারিকে কলাম এবং কলামকে সারিতে প্রকাশ করতে হবে। 0 1 -4 আমাদের সারিতে আছে, এটাকে আমি কলামে লিখি 0 1 -4। আর এখানে -1 0 3, তাহলে এটাকে আমরা লিখবো -1 0 3 4 -3 0। সেক্ষেত্রে আমরা এটাকে 4 -3 0। ওকে, সো আমরা এটা পাচ্ছি। তো এইবার যদি আমরা কি করি, এখান থেকে আমি এখানে লিখছি, তো এটার সামনে যদি আমি একটা মাইনাস নেই, এটার সামনে যদি আমি একটা মাইনাস নেই, মাইনাস কমন নেই, তাহলে কি হবে, আমরা যদি ম্যাট্রিক্সকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে ম্যাট্রিক্সের সকল উপাদানের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এটা ম্যাট্রিক্সের রুলসের মধ্যে পড়ে। সো আমরা যদি এখানে মাইনাস নেই তাহলে এখানে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। যদি জিরো থাকে, যদি আমাদের পজিটিভ থাকে তাহলে নেগেটিভ হয়ে যাবে, আর যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে পজিটিভ হয়ে যাবে। তো এখানে শূন্য আছে, শূন্য তোমার হচ্ছে প্লাস মাইনাস সাইন ম্যাটার করে না, সেই ক্ষেত্রে আমরা এটা শূন্যই রাখবো, শূন্য। আর এটা -1 আছে, এখানে +1 হবে, এখানে 4 আছে -4 হবে, আর এখানে 1 আছে -1 হবে, এখানে 0 0 থাকবে, এখানে -3 3 থাকবে, আর এখানে -4 মানে 4 থাকবে, এখানে 3 -3 হবে, আর এখানে 0ই হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আগের যে ম্যাট্রিক্সটা আমি লিখছিলাম যে এটা দেখো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সেম, শুধুমাত্র সামনে একটা মাইনাস আসে। তার মানে এই কন্ডিশনটা ফিল আপ করছে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a, ঠিক আছে। তাহলে যদি এই ধরনের ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এইবার আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। কমপ্লেক্স ম্যাট্রিক্স, তো তোমাদের মনে হতে পারে যে কমপ্লেক্স মানে এটা হয়তো কঠিন বা জটিল হতে পারে, তাই না?
তো আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। কমপ্লেক্স ম্যাট্রিক্স, কিন্তু বিষয়টা আসলে অতটা কমপ্লেক্স না। যদি কোনো ম্যাট্রিক্সে যদি কমপ্লেক্স নাম্বার থেকে থাকে তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স বা জটিল ম্যাট্রিক্স। আমরা একটা এক্সাম্পল দেই, a ইকুয়াল টু ধরো যে 1 - 2i এটা, আর এটা ধরো যে 3, এটা ধরো যে 4। তো এই ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদানগুলোর মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে এখানে একটা 1 + 2i, তাহলে এই যে উপাদানটা বা ভুক্তি এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার চলে আসে। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, তোমরা যদি এইচএসসি আমরা যদি সেকেন্ড পেপার করি সেক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যাতে একটা অধ্যায় আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এটা সম্পর্কে একটু তোমাদের তথ্য দিই, কারণ তোমরা ফার্স্ট ইয়ার নতুন বা সেকেন্ড ইয়ার হতে পারো, কিন্তু যারা ফার্স্ট ইয়ার এটা একটু কম বুঝবে। 1 + 2i হচ্ছে একটা মানে কমপ্লেক্স সংখ্যা বা জটিল সংখ্যা। জটিল সংখ্যায় দুটো জিনিস থাকে, এটা 1 এটা হচ্ছে বাস্তব অংশ, আর এটা হচ্ছে 2i এটা হচ্ছে অবাস্তব অংশ। এই দুটো টার্ম থাকে, একটা হচ্ছে বাস্তব অংশ আর এক বাস্তব অংশ, আর এটা হচ্ছে আমাদের অবাস্তব অংশ। যেহেতু এটা অবাস্তব মানে কি, অবাস্তব মানে হচ্ছে যে সেটাকে মানে একটা কল্পিত মান, কল্পিত ধরে সেটাকে ট্রু করা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি i মানে ইমাজিনারি নাম্বার, তো সেটার সাথে যদি আমরা 2 গুণ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে বলতে পারি যে এটা একটা অবাস্তব সংখ্যা। তো যেহেতু এটা একটা কমপ্লেক্স নাম্বার, তার মানে এই ম্যাট্রিক্সটার মধ্যে আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে কমপ্লেক্স ম্যাট্রিক্স বলতে পারি। এবার আমরা কনজুগেট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। কনজুগেট ম্যাট্রিক্স, কনজুগেট ম্যাট্রিক্স, কনজুগেট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স মানে হচ্ছে যে আমাদের যে কমপ্লেক্স ম্যাট্রিক্স থাকবে, ধরো যে আমি আগের এক্সাম্পলটা নিচ্ছি, যেখানে 2 1 + 2i আর এখানে 3 আর এখানে 4। তো আমি যদি এটার অনুবন্ধী বের করি, এর মানে এটা দাঁড়াবে, ধরো যে আমি এটা অনুবন্ধীকে যদি আমি a বার দ্বারা ডিল করতে চাই বা a প্রাইমও বলতে পারো, সমস্যা নাই। তো অনুবন্ধী হচ্ছে যে এই যে জটিল উপাদানটা থাকবে এটা অনুবন্ধী জাস্ট হবে, জাস্ট এটা চেঞ্জ হবে। এটা আসলে কীভাবে চেঞ্জ হবে, যদি 1 + 2i থাকে, ধরো যে 1 + 2i থাকে তাহলে এটা হবে 1 - 2i। ধরো যে শুধুমাত্র ওইটার চেঞ্জ হবে, মানে কমপ্লেক্স নাম্বারে চেঞ্জ হবে, এগুলোর কোনো চেঞ্জ হবে না। সাপোজ ধরো যে যদি 2i থাকে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে -2i হবে, তার মানে তার সাইনটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো যে এখানে তোমার 2 আছে, 2 থাকবে, 1 + 2i, সেক্ষেত্রে আমরা 1 - 2i করতে পারি, আর এখানে 3 4 এগুলো সেম থাকবে। তাহলে এই যে হলো এটা, এই যে পরিবর্তনের ফলে যে আমরা নতুন একটা ম্যাট্রিক্স পাইলাম, তো এটা হচ্ছে আমাদের কনজুগেট ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা আমাদের হচ্ছে যে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্সে ট্রান্সফার করব। তো এটা কিন্তু একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। এই কমপ্লেক্স ম্যাট্রিক্সকে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে কনজুগেট ম্যাট্রিক্সে ট্রান্সফার করতে হবে, কনজুগেট ম্যাট্রিক্স, ঠিক আছে। তো কনজুগেট ম্যাট্রিক্স মানে হচ্ছে যে এখানে যে আমাদের কমপ্লেক্স নাম্বার থাকবে, যে এলিমেন্টটা থাকবে সেটাকে আমরা অনুবন্ধী করবো, মানে 2 + 3i থাকলে 2 - 3i করবো। দেখো 2 আর 2 - 3i, আর এখানে তোমার 5, এটা ঠিক আছে, 6 ঠিক আছে। তো এইবার যদি আমরা এটাকে ট্রান্সপোজ করে দেই, ট্রান্সপোজ মানে হচ্ছে আমাদের এটা ছিল, আবার যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেখানে 2 - 3 আছে, এটা সারিতে আছে, কলমে করি 2 - 3i, আর এটা 5 6 আছে, সো এটা আমরা কলমে করি 5 6। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে ম্যাট্রিক্সের সমতা নিয়ে। ম্যাট্রিক্সের সমতা নেই। ম্যাট্রিক্সের সমতা হচ্ছে যে দুটা ম্যাট্রিক্সের মানগুলো সমান হবে। ধরো যে আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরো যে একটা ম্যাট্রিক্স x 7, এরপর ধরো যে এখানে 3, এটা y, আর ধরো যে ইকুয়াল টু ধরো যে এখানে ধরো যে 3 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে, এখানেও 3 হবে, আর এখানে 7, আর y মানটা ধরো যে 5। তাহলে এই যে ম্যাট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ম্যাট্রিক্স আর এখানে একটা ম্যাট্রিক্স, মাঝখানে ইকুয়েশন চিহ্ন আছে, তার মানে কি এই ম্যাট্রিক্সের যে সকল উপাদানগুলা এবং এই ম্যাট্রিক্সের সকল উপাদানগুলো সমান হতে হবে। তার মানে এই ম্যাট্রিক্সের মানটা সমান হতে হবে। যদি সমানে কোন ক্ষেত্রে সমান হবে, সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে বলতে পারি যে x এর মানটা 3 হইতে হবে, তাহলে x এর মান কত 3 আর y এর মানটা কত 5।
তো এরকম অঙ্ক আসে যদি এটা সমান যদি এটা হয় তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত, মানে এক্স ওয়াই এর মানটা কত। তো সেক্ষেত্রে আমরা এভাবে সলভ করতে পারবো, এক্স ওয়াই এর মানটা এভাবে সলভ করতে পারবো। এবার আমরা চলে আসি ম্যাট্রিক্সের ট্রেস সম্পর্কে। ম্যাট্রিক্সের ট্রেস অথবা আমরা ইংলিশে লিখলে TRACE, এটা ম্যাট্রিক্সের ট্রেস। যে কোনো একটা ম্যাট্রিক্স আমরা লিখি, যে কোনো একটা ম্যাট্রিক্স ধরো যে 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। আমরা যদি এই ম্যাট্রিক্সের ট্রেস বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে ট্রেস অফ A। তাহলে এই ম্যাট্রিক্সটি হচ্ছে এই যে প্রাইমারি কর্ণের উপাদান যেগুলো আছে সেগুলো শুধুমাত্র যোগফল, জাস্ট প্রাইমারি কর্ণের উপাদান যেগুলো আছে ওগুলো আমরা যোগ করে দেবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের ট্রেস। 1 + 5 + কত 9। সো আমরা কত পেলাম, 5 আগে 6 9 6 15 বা 15। সো এটা এই ম্যাট্রিক্সের ট্রেস হয়ে গেল। এবার আমরা ম্যাট্রিক্স ডেফিনিশনে আমরা সর্বশেষ একটা জানবো, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে, আগে আমাদের অনুরাশি এবং সহগুণক সম্পর্কে জানতে হবে। ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স, ধরো যে এ একটা ম্যাট্রিক্স আমি লিখলাম 1 2 3 আর 4 5 6, এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। আমি 3/3 ম্যাট্রিক্স লিখি, আরেকটা লিখি। তো এই ম্যাট্রিক্সে যদি আমরা অনুরাশি বের করতে চাই, কোনো একটা নির্দিষ্ট উপাদানে যদি আমরা অনুরাশি বের করতে চাই তাহলে কি হবে? তো এটা হলে 2 এর অনুরাশি কত, 2 এর অনুরাশি কত? 2 এর অনুরাশি মানে এই যে 2 ভুক্তিটার বা 2 উপাদানের অনুরাশি বের করতে বলছে। অনুরাশি মানে ধরো যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি অনুরাশি বের করতে বলে সেই ক্ষেত্রে 2 এর এই যে আমরা যেহেতু 2 এর অনুরাশি বের করতে হবে সেই ক্ষেত্রে আমাদের 2 এর সারিকে আমরা বাদ দেব, 2 এর কলামটাকে বাদ দেব। তাহলে কি থাকলো? তাহলে যেটা থাকলো তোমার হচ্ছে এখানে 4 6 7 9 থাকলো, 4 6 7 9 থাকলো। তাহলে এটা হচ্ছে আমাদের, এর মানটা হচ্ছে আমাদের অনুরাশি। আমরা যদি এটা মান বের করি তো এটার সাথে গুণ করে দেবো, 4 নং 36 আর একটা সূত্র মাইনাস 6 সাথে 42, তাহলে কত বের হলো? -6। তাহলে এই ম্যাট্রিক্সে 2 এর উপাদানটা হচ্ছে মানে 2 এর অনুরাশি হচ্ছে -6। এভাবে আমরা এখানে যতগুলো উপাদান আছে প্রত্যেকটার আমরা অনুরাশি বের করতে পারবো। আমরা 1 এরও বের করতে পারবো, তার 1 এর সারি বাদ হবে, কলাম বাদ হবে, যে 4টা থাকবে সেই 4টাকে নিয়ে আমরা মান যদি বের করি সেটাই হচ্ছে আমাদের অনুরাশি। তাহলে আমরা অনুরাশি সম্পর্কে জানলাম। এবার আমরা আগে অ্যাডজয়েন্টটা লিখে ফেলি, এটা আচ্ছা ম্যাট্রিক্স। সহগুণক সম্পর্কে জানবো। সহগুণক, আমরা যদি এই ম্যাট্রিক্সটাই যদি সহগুণক বের করতে চাই, সহগুণক মানে কোনো নির্দিষ্ট একটা উপাদানের সহগুণক আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি 1 2 3 4 5 6 7 8 9। তো অবশ্যই অনুরাশি এবং সহগুণক বের করতে হলে অবশ্যই আমাদের এটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। আমরা যদি 2 এর সহগুণক বের করতে চাই তাহলে কি হবে? সহগুণক মানে হচ্ছে যে অনুরাশির যে চিহ্নটা, জাস্ট অনুরাশির সাইনটা, এটা হচ্ছে আমাদের সহগুণক। ধরো যে আমরা এই আবারও 2 এর আমরা সহগুণক বের করব। ধরো যে 2 এর সহগুণক বের করতে চাই আমরা, সহগুণক। তো সেক্ষেত্রে একটা সূত্র আছে যে প্রথমে -1 দিতে হবে, এরপরে r + c দিতে হবে। আর মানে হচ্ছে রো মানে সারি, মানে যে ওই 2 কত নম্বর সারিতে অবস্থিত আর কত নম্বর কলামে অবস্থিত এটা আমাদের জানতে হবে। তো r + c মানে কলাম, ইনটু ওই উপাদানের অনুরাশি, ওই উপাদানের অনুরাশি। তো আমরা যদি 2 এর সহগুণক বের করতে চাই তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে, -1 দিলাম, এবার 2টা কত নম্বর সারিতে অবস্থিত, কত নম্বর কলামে অবস্থিত? এটা 1 নম্বর সারিতে অবস্থিত, তাহলে r এর মানটা 1 হবে, ঠিক আছে, + c মানে কলাম 2 কত নম্বর কলামে অবস্থিত? আমরা জানি এটা 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলামে অবস্থিত, তাহলে এখানে আমরা 2 দিয়ে দেব, ইনটু ওই উপাদানের অনুরাশি। তার মানে অনুরাশি মানে হচ্ছে যে যেহেতু আমরা 2 এর অনুরাশি বের করতেছি সেক্ষেত্রে 2 এর সারি বাদ দিব, কলাম বাদ দিব, তাহলে 4 6 7 9।
তাহলে আমরা কিন্তু এর আগে বের করেছিলাম যে 2 এর 79 হচ্ছে -6, 4 নং 36 -42, তাহলে -6, তাহলে এখানে -6 চলে আসলো। এখন -1 এর পর ঋণাত্মক বেজোড় সংখ্যা, -1 এর পর 3 ইন্টু -6, যেহেতু -1 এর উপর বেজোড় সংখ্যা তার মানে এর মানটা মাইনাস হবে, তাহলে মাইনাস ইন্টু -6, সেই ক্ষেত্রে আমরা পাবো +6। তাহলে আমরা 79 মানটা বের করেছিলাম শুধুমাত্র -6, তাহলে -6 এর আগে আরেকটা মাইনাস হলো, সেটা আমাদের সহগুণকের ক্ষেত্রে। তাহলে সহগুণক এবং 79 মধ্যে পার্থক্য হচ্ছে যে সহগুণকটা হচ্ছে 79 শুধুমাত্র সাইনটা, জাস্ট এটাই। এখন আমরা এভাবে প্রত্যেকটা এলিমেন্টের আমাদের সহগুণক বের করতে পারবো। 1 এর বের করতে পারবো, 2 এর বের করতে পারবো, 3 এর বের করতে পারবো। এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করি। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের প্রথমে যেটা করতে হবে যে এই প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে, ঠিক আছে? তাহলে 1 এর সহগুণক কত? 1 এর সহগুণক আমরা যদি বের করতে চাই, তো 1 এর সহগুণক, তাহলে এই সাইনগুলো আসলে এভাবে কাজ করে, এটা প্লাস মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। সহগুণকগুলো আসলে এভাবে কাজ করে। যদি 3/3 ম্যাট্রিক্স হয় তাহলে এরকমটা হয়, প্রথমটা প্লাস হয়, মানে এভাবে হয়। কোনো দুইটা এলিমেন্টের যে সাইনটা একই হবে না, মানে ডিফারেন্ট হবে। আচ্ছা, তো আমরা যদি 1 এর সহগুণক বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের 1 এর মাথায় কি আছে? প্লাস আছে, তার মানে প্রথমে প্লাস হবে আর কি, আমরা দিলাম না যদি প্রথমে প্লাস হবে। এখন 1 এর সারিবাদ কলামবাদ, তাহলে কি থাকলো? এই যে এটা 1টা 2টা 3টা 4টা। তো 79 ক্ষেত্রে কিন্তু আমরা সাইনটা ব্যাপার না, কারণ আমরা সাইনটা আগে নিয়েছি সহগুণের ক্ষেত্রে, এখানে পজিটিভ। আচ্ছা, তো বোঝার সাথে আমি এখানে প্লাস দিয়ে দিচ্ছি, তাহলে থাকলো আমাদের কি 5 6 8 9, তো 5 নং 45 মাইনাস কত? 48, 6টা 48। তাহলে আমরা যদি এই মানটা বের করি কত হবে? -3। তাহলে আমাদের 1 এর সহগুণক হচ্ছে -3। এবার আমরা যদি 2 এর সহগুণক বের করতে চাই, যেহেতু 2 এর মাথায় নেগেটিভ আছে, সেক্ষেত্রে আমাদের প্রথমে নেগেটিভ দিতে হবে। এরপরে 2 এর সারিবাদ কলামবাদ, যদি 2 এর সারিবাদ কলামবাদ হয় সেক্ষেত্রে এটা হবে 4 নং 36 -42, তাই 36 -42 এটা আমরা আগে বের করেছিলাম। তো সামনে মাইনাস আছে আর এখানে মাইনাস, তার মানে এখানে +6 হবে। এভাবে আমরা সবগুলো বের করব। তার মানে এখানে 3 যদি আমরা সহগুণক বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে 3 সারিবাদ কলামবাদ, তাহলে 32 মাইনাস 35, তাহলে এটা 32 -35, তাহলে যেটা হবে সেটা হচ্ছে -3 হবে। একইভাবে আমরা যদি 4 এর সহগুণক বের করতে চাই, তাহলে 4 এর মাথায় মাইনাস আছে, প্রথমে মাইনাস হবে। এরপরে 4 এর সারিবাদ কলামবাদ, যদি সারিবাদ কলামবাদ দেই তাহলে কত পাবো? 2 3 7 9, তাহলে 9 দিয়ে 18 -21, 18 মাইনাস কত? 21। তো 18 এটা -3, তাহলে -3 +3 আসতেছে, তাহলে -3 আর সামনে একটা মাইনাস আছে। এবার যদি আমরা 4 এর পর গেল 5, যদি আমরা 5 এর আমরা এই পাশে লিখি। আচ্ছা, 5 এর যদি আমরা সহগুণক বের করতে চাই, তাহলে 5 এর মাথায় পজিটিভ আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে পজিটিভ দেবো, না দিলে হয়, সমস্যা নেই, দিলাম না। তাহলে 5 এর সারিবাদ কলামবাদ, তাহলে কত? 9 কে 9 -21, তাহলে 9 মাইনাস কত? 21, মানে হচ্ছে -12। সো 5 এর সহগুণক হচ্ছে -12। যদি আমরা এই যে কোণার ভেতর লিখি যে 5 এর পরে আমরা 6 এর সহগুণক আমরা বের করব। 6 এর সহগুণক হচ্ছে, যেহেতু 6 এর মাথায় মাইনাস ছিল, প্রথমেই মাইনাস হবে। এবার 6 এর সারিবাদ কলামবাদ দিলে কত হবে? 8 -14। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এটা -6 আর এখানে +6 হবে। আচ্ছা, 6 এর চলে গেল। এবার 7 এর আমরা সহগুণক বের করব। 7 এর মাথায় প্লাস আছে, দিলাম না, দরকার নাই দেওয়ার। 7 এর সারিবাদ কলামবাদ, যদি কলামবাদ দিই তাহলে 6 দিয়ে 12 -15 দিয়ে ফেলো, 12 -15, সেই ক্ষেত্রে -3। এভাবে তোমরা প্রত্যেকটা বের করতে পারবা। 8, এইবার আমরা হচ্ছে 8 এর বের করবো, 8 এর সহগুণক বের করব। 8 এর মাথায় মাইনাস আছে, তার মানে আমরা প্রথমেই মাইনাস দিয়ে দেব। তোমাকে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ। সো আমরা যদি 8 এর মাথায় মাইনাস দিয়ে দেই, সেক্ষেত্রে এটা সারিবাদ কলামবাদ, যদি আমরা সারিবাদ কলামবাদ দিই, সেক্ষেত্রে 6 -12, সেক্ষেত্রে আমরা পাবো এখানে -6 আর এখানে +6 হবে। তো 8 এর জন্য আমরা +6 পেয়ে গেলাম। লাস্ট এবার 9,
9 এর জন্য আমরা 9 এর জন্য যেটা মাথায় প্লাস আছে তার মানে আমরা প্লাস দেব না প্রথমে। 9 এর সারি বাদ, আচ্ছা সারি বাদ কলাম বাদ দিয়ে দিলাম, সেক্ষেত্রে কি থাকলো 1 2 4 5, 5 একে 5 -8, 5 -8, সেক্ষেত্রে কত হলো -3 হলো। তার আচ্ছা আমরা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা সহগুণক বের করতেছিলাম আর কি, প্রত্যেকটা এলিমেন্টের সহগুণক বের করছিলাম। তো 9 এর সবগুলো বের হয়ে গেল। এর পরের স্টেপ আমরা যেটা করব, তো আমি এটা একটু মিশিয়ে দেই। আচ্ছা তো এরপরে যেটা করতে হবে আমাদের a ইকুয়াল টু, যেহেতু আমরা অনের জন্য সহগুণক বের করেছিলাম কত মনে আছে তোমাদের -3, তো প্রত্যেকটার মানের জায়গায় আমরা বের করে দেবো, বসাই দেবো। তো অনের সহগুণক কত -3, তাহলে এখানে অনের জায়গায় -3 বসাই দাও। এবার 2 এর সহগুণক আমরা বের করেছিলাম 6, তাহলে এখানে 2 আছে, এর সহগুণক কত 6, তাহলে এখানে 2 এর জায়গায় 6 হবে। 3 এর সহগুণক কত, এবার সবগুলো বসাই দাও, 3 এর সহগুণক -3, তাহলে এখানে -3 হবে। আচ্ছা এটা আমাদের একটু দরকার নেই, এটা a ইকুয়াল দাও। আচ্ছা তো এরপরে আমাদের হচ্ছে 4 এর সহগুণক কত, সহগুণক হচ্ছে 3, তাহলে এখানে 3 দিয়ে দাও তাড়াতাড়ি। 5 এর সহগুণক কত -12, তাহলে এখানে -12 দিয়ে দাও। এবার 6 এর সহগুণক কত 6 দিয়ে দাও। এরপরে 7 এর সহগুণক কত -3 দিয়ে দাও। এরপরে 8 এর সহগুণক কত 6, তাহলে এখানে 6 দিয়ে দাও। এরপর লাস্ট একটা 9, তো 9 এর সহগুণক হচ্ছে -3, সো -3 দিয়ে দিলাম। তো এটা আমাদের কি হলো, আমরা সবগুলো এলিমেন্টের সহগুণক বের করলাম। এবার আমরা অ্যাডজয়েন্ট যদি বের করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এটা কি করতে হবে, আমাদের ট্রান্সপোজ করতে হবে, জাস্ট ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অনেক সাধনার ফলে আমরা এই অঙ্কটি করতে সক্ষম হলাম। তাহলে এটা যদি আমরা ট্রান্সপোজ করি সেক্ষেত্রে কী হবে, সারিতে দেওয়া আছে, কলমে করবো -3 6 -3, এটা 3 -12 6, এটা -3, এটা 6 -3, সো এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার আমি সামারি বলে দেই যে প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, ঠিক আছে, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের তোমরা কি বের করবা, সহগুণক বের করবা। সহগুণক বের করে তোমরা মানগুলো বসাই দিবা, যে অনের সহগুণের জায়গায় এটা অনের সহগুণক বসাই দিলা, প্রত্যেকটা সহগুণক বসাই দিবা। বসাই দিয়ে যদি আমরা একে ট্রান্সপোজ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা সবসময় আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।